হ্যালো এভরিবডি, আমি শুভময় রয়েছি আজকের ইকোনমিক্স ক্লাসে। সবাইকে যুবা প্লাসে স্বাগত। আজকের আমাদের এই ক্লাসে টপিক হবে ক্রিপ্টোকারেন্সি। এই ক্রিপ্টোকারেন্সি তোমরা সবাই জানো, একটা নতুন টার্ম যেটা এসেছে এবং যেটার ওপর খুব ভীষণ রিসার্চ চলছে এবং এটাকে একটা সারা ইন্ডিয়াতে এখনও সেভাবে অ্যাকসেপ্টেন্স রয়েছে কি না রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা। হোয়াট ইজ ক্রিপ্টোকারেন্সি? সেখানে আমরা যেগুলো পড়ব তার মধ্যে আমরা জানবো যে টাকা পয়সা বা মানি তার ইভলিউশন কিভাবে হয়েছিল। আমরা জানি যে একদম প্রথমে যখন হারাপ্পান সিভিলাইজেশন ছিল তখন আমরা মানি বলতে যেটা বুঝতাম সেটা ছিল টেরাকোটা। পরবর্তী সময়ে আমাদের সামনে এলো নিস্ক আর মনা, যেটা আমরা জানতাম স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা। তার পরবর্তী সময়ে আমাদের কাছে এসেছিল, আমরা জানি যে বিভিন্ন সময়ে বিনিময়ের মাধ্যম ছিল গরু। পরবর্তী সময়ে বিভিন্ন অ্যানিমেলস ছিল বিভিন্ন সময়ে বিনিময়ের মাধ্যম। পরবর্তী সময়গুলোতে এলো পেপার কারেন্সি। পেপার কারেন্সি, ফিয়েট কারেন্সি, এগুলো সবই মোটামুটি একই রকম। পেপার কারেন্সির পরে আমরা দেখতে পেলাম আমাদের সামনে এলো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। তারও পরবর্তী সময়ে আমরা পেলাম ক্যাশলেস ইকোনমি। এই ক্যাশলেস ইকোনমি বা প্লাস্টিক মানি, ডিজিটাল মানি, আমরা যাই বলি না কেন, এটার আপডেটেড ভার্সন হয়তো ভবিষ্যতে হতে চলেছে ক্রিপ্টোকারেন্সি। আমাদের আলোচনা ক্রিপ্টোকারেন্সি নিয়ে। আমরা জানবো ক্রিপ্টোকারেন্সি কী এবং ক্রিপ্টোকারেন্সি কীভাবে তৈরি হচ্ছে এবং তার ইমপ্লিকেশন কোথায় কোথায় রয়েছে। ভারতবর্ষে ক্রিপ্টোকারেন্সি কতটা ব্যবহারযোগ্য, ভারত সরকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে কী ভাবছে, রিজার্ভ ব্যাঙ্ক ক্রিপ্টোকারেন্সি নিয়ে কী ভাবছে। সো চলো আমরা এক এক করে এগোই। প্রথমেই যেটা দেখছি যেটা হচ্ছে এক্সাম্পল অফ মাইনিং ইন এ নন টেকনিক্যাল ওয়ে। অর্থাৎ নন টেকনিক্যালভাবে আমি একটা এক্সাম্পল দেব, যে এক্সাম্পলটা দেখলে তোমরা মাইনিং সম্পর্কে একটা আইডিয়া পাবে এবং সেখান থেকে আমরা ক্রিপ্টোকারেন্সি কী করে মাইনিং হয় সে বিষয়ে আমরা আস্তে আস্তে আমরা ইন ডিটেল বলবো। চলো আমরা দেখে নিই হোয়াট ইজ এক্সাম্পল অফ মাইনিং। মাইনিংয়ে দেখতে পাচ্ছ দুজন ব্যক্তি রয়েছেন, একজন টম, একজন হচ্ছে জেরি। টম কি করছে, ওনার যেটা খনি সেখানে গিয়ে সে গোল্ড মাইনিং করছে। সেখান থেকে যে গোল্ডটা পাচ্ছে সেই গোল্ডটা নিয়ে এসে সে জেরিকে দিচ্ছে। জেরি কি করলো, সেগুলোকে নিয়ে তার এন্ট্রি করলো, রেজিস্ট্রেশন করলো এবং পরবর্তী সময়ে একটা লেজার মেনটেন করা বা ব্যালেন্স শিট মেনটেন করা সেটা করলো। যদি জেরি মনে করে একটা গোল্ডকে ভেঙে অনেকগুলো ছোট ছোট গোল্ডে সেটাকে ব্রেকআপ করবে, সেটা ভেঙে সে করতে পারে। আবার নতুন নতুন এন্ট্রি, নতুন নতুন রেজিস্ট্রেশন, নতুন নতুন লেজার মেনটেনেন্স, সব কিছু কিন্তু সেখানে আবার নতুন করে ফলো হবে। অর্থাৎ একটা জিনিসকে ভেঙে ছোট ছোট অনেক টুকরো এবং তার সমস্ত ইনফরমেশন, সমস্ত এন্ট্রি, সমস্ত রেজিস্ট্রেশন, সমস্ত লেজার সব কিছু ঠিকভাবে মেনটেন রাখাটাই আমাদের এই এক্সাম্পলে দেখানো হয়েছে, যেটা হলো নন টেকনিক্যাল ওয়েতে এক্সাম্পল অফ মাইনিং। এবার আমরা জেনে নিই যে ক্রিপ্টোকারেন্সিতে এই মাইনিংয়ের রোলটা কী। সেখানে প্রথমেই জানতে হবে হোয়াট ইজ ক্রিপ্টোকারেন্সি। চলো আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। সেখানে বলা রয়েছে ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি একটা মিডিয়াম অফ এক্সচেঞ্জ। আমি বলেছি যেমন মানি একটা মিডিয়াম অফ এক্সচেঞ্জ, হয়তো ইন ফিউচার ক্রিপ্টোকারেন্সি আমাদের সেই মিডিয়াম অফ এক্সচেঞ্জ হতে চলেছে। এবং এই ক্রিপ্টোকারেন্সি পুরোটাই ডিজিটাল এবং এনক্রিপ্টেড। এই দুটো শব্দ এখানে ভীষণভাবে ইম্পর্টেন্ট। ডিজিটাল কথার অর্থ হলো যেটা ক্যাশলেস, পেপারলেস, যেটা আমরা হয়তো দেখতে পাচ্ছি না, আমাদের পকেটে যে মানিটা আমরা হোল্ড করতে পারছি না তার কিন্তু একটা ভ্যালু রয়েছে এবং সেটা কিন্তু পুরোপুরি একটা ক্যাশলেস পর্যায়ে রয়েছে, ভার্চুয়ালি রয়েছে। এবারে সেকেন্ড টার্ম হলো এনক্রিপ্টেড। এই এনক্রিপ্টেড কথার মানে তোমরা মাঝে মধ্যেই দেখেছো, যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুকে আমরা বলি ইটস পিয়ার টু পিয়ার এনক্রিপ্টেড, এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। অর্থাৎ যেটা দুজন ইউজারের মধ্যে যখন কথোপকথন হচ্ছে বা মানে আমরা যেটা বলি কনভারসেশন হচ্ছে, সেখানে পুরো ডেটাটা দুজনের কাছেই সঞ্চিত থাকছে এবং দুজনেই সেই ডেটাটা অ্যাভেল করতে পারছে। পুরো রেজিস্ট্রেশন বলো, এন্ট্রি বলো, সব কিছু দুজনের কাছে, ইউজারদের কাছে সম্পূর্ণভাবে রয়েছে। অর্থাৎ ইনফরমেশনটা সম্পূর্ণভাবে এনক্রিপ্টেড কথার অর্থ ইনফরমেশনটা দু তরফেই রয়েছে, বা মাল্টিপল যদি আমাদের কনভারসেশন হয় তাহলে সবার কাছে সমস্ত ইনফরমেশন থাকবে, যেটাকে আমরা বলেছি কনভার্ট ইনফরমেশন ইনটু a code or data into a code, specially to prevent unauthorized access.
সেখানে অন্য কারো অথরাইজড হবে না, সেটা পুরো আনঅথরাইজড অ্যাক্সেসে যেটা হবে সেটাকে প্রিভেন্ট করার জন্য আমরা এই এনক্রিপ্টেড কথাটা এখানে ইউজ করেছি। আর একটা কথা, ডিসেন্ট্রালাইজড, যেমন আমি বলেছিলাম একটা বড় গোল্ডকে ভেঙে ছোট ছোট অনেক টুকরো করা যায়, এখানেও বিষয়টা অনেকটা ডিসেন্ট্রালাইজড, অর্থাৎ যেটা একটা অনেকটা লেয়ার রয়েছে, সেটার একটা ডেটাটাকে ভেঙে আরও ডেটাটাকে আমরা বিভিন্নভাবে কোডিং দিতে পারি, সেই ডেটাটাকে ব্রেক করে আরও ছোট ছোট ডেটা বার করতে পারি, এই সমস্ত নিয়েই তাকেই আমরা বলবো ক্রিপ্টোকারেন্সি। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এই ক্রিপ্টোকারেন্সির সব থেকে বড় এক্সাম্পল বিটকয়েন, যেটা হচ্ছে একদম ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেশি পপুলার, ওয়েল নোন এবং সব থেকে লার্জ একটা ক্রিপ্টোকারেন্সি। তাই বিটকয়েন হচ্ছে ভীষণভাবে জনপ্রিয়। এবারে আমরা জানবো যে এখানে বিটকয়েন ছাড়াও আরও কী কী কয়েন রয়েছে। যেমন আমরা মাঝে মধ্যেই এথেরিয়াম যাই বলি না কেন, এটাও এক ধরনের কয়েন। ইন্টারেস্টিংভাবে এখানে আমার প্রায় 4500 এরকম ডিফারেন্ট ক্রিপ্টোকারেন্সিস যেগুলো সার্কুলেশনের মধ্যে রয়েছে, সেগুলো সমস্ত কিছুই কিন্তু এক একটা ক্রিপ্টোকারেন্সি এবং তার নিউ টাইপস সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো আসছে। চলো আমরা দেখে নিই এবার মাইনিং সম্পর্কে তার একটা আইডিয়া। এবারে মাইনিং যখন দেখছিলাম টম অ্যান্ড জেরি, সেখানে একজন সোনা খুঁড়ছিল আর একজন সেখান থেকে সেটাকে বিভিন্ন পার্টে ভাগ করছিল। তো মানি মার্কেটের সঙ্গে এই কারেন্সি বা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা বেসিক ডিফারেন্স রয়েছে। কিভাবে এই ক্রিপ্টোকারেন্সি এলো, কেনই বা তার মাইনিং, চলো তার ইতিহাসটাও একবার ছোট করে জেনে নিই। সেখানে দেখতে পাচ্ছি যে ডিউরিং সাবপ্রাইম ক্রাইসিস, যেটা হয়েছিল 2008 সালে, আমরা যেটাকে বলি মেজর ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ, ঠিক সেই সময়ে ইউএস ফেডারেল রিজার্ভ যে ধরনের মানি তারা আমাদের সামনে যে পলিসিটা নিয়ে এসেছিল, যেটাকে আমরা বলি ইজি মানি পলিসি। ইজি মানি পলিসিতে কি হয়, মানি সাপ্লাইটা খুব বেড়ে যায়। মানি সাপ্লাই বেড়ে গেলে টাকার যে ভ্যালু সেটা তোমার অনেকটা কমে যাবে, পারচেজিং পাওয়ার অটোমেটিক্যালি কমে যাবে। এই সময়ে কিছু অ্যানার্কিস্ট বা কিছু যারা বলতে পারো নতুন করে কিছু থিঙ্কিং, যাদের থটস যা এসছিল, সেই ধরনের কিছু ব্যক্তি এই ফিয়েট কারেন্সিটাকে অ্যাভয়েড করলেন এবং তার জায়গায় একজন ব্যক্তির নাম ভীষণভাবে জানা যায়, তোমরা অনেকেই শুনেছ, তার নাম হলো সাতোশি নাকামোটো। তিনি একটা হোয়াইট পেপার ইস্যু করেছিলেন, যেটাকে আমরা বলি অনলাইন পেপার। ফ্রম 2009 থেকে এটা কিন্তু কেম ইনটু এফেক্ট, অর্থাৎ কার্যকরী হয়েছিল। এ প্রসঙ্গে বলে রাখি, সাতোশি নাকামোটো তার পরিচয় সম্পর্কে এখনও তেমন বিশেষ কিছু জানা যায়নি। অনুমান করা যায় তিনি জাপানের বাসিন্দা এবং এই পুরো জাপানি সিটিজেনও তিনি, এর বেশি তার সম্পর্কে বিশেষ কোনো ইনফরমেশন আর নেই। এবার দেখবো আমরা ক্রিপ্টোকারেন্সি কিভাবে কাজ করে। এই ক্রিপ্টোকারেন্সি যেমন আমি বলেছি, একটা লেজার বুক থাকবে, একটা এন্ট্রি থাকবে, একটা রেজিস্ট্রেশন থাকবে। প্রত্যেকটা ইউনিটস অফ মাইনিংয়ের ক্ষেত্রে যেমনটা টম অ্যান্ড জেরি স্টোরিতে আমরা দেখেছি, ঠিক তেমনভাবেই ক্রিপ্টোকারেন্সি এখানে কাজ করবে। একটা বড় কয়েন থাকবে, সেই প্রিভিয়াস বা বড় কয়েনটাকে আরও ছোট ছোট টুকরোতে ভাগ করে সেটা নতুন রেজিস্ট্রেশন সেট হবে। ধরে নাও সেখানে একটা অ্যালগরিদম আমার থাকবে, একটা পার্টিকুলার টেকনোলজি ইউজ হবে এবং যেটার থ্রুতে নতুন কয়েন্স, নতুন ভ্যালুস আমাদের জেনারেট হবে, হয়তো সেটাই আমাদের মাইনিং। আশা করি খুব সহজেই মাইনিংয়ের কনসেপ্টটা তোমরা বুঝতে পারলে। সো ভার্চুয়াল একটা ক্রিপ্টোগ্রাফিক ডেটা, যেমন ওখানে সোনার খনিতে একটা বড় সোনার চাইকে ভেঙে ছোট ছোট টুকরো করা হয়েছিল, একটা বড় ক্রিপ্টোগ্রাফিক ডেটাকে যদি ভেঙে বা সেটাকে একটা বিগ ডেটাকে যদি আমরা একটা অ্যালগোরিদমের মাধ্যমে একটা ছোট ছোট কয়েন্স বা ভ্যালুজ আমরা জেনারেট করতে পারি, তাহলে আমরা সেটাকেই বলবো বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি। তার যে টেকনোলজিতে এই কাজটা হবে সেটাকে আমরা বলবো ব্লক চেন টেকনোলজি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। এখানে মেনশন করা আছে যে তার একটা পার্টিকুলার ভ্যালুয়েশন আছে, তার মেজারমেন্ট আছে, সেটা হচ্ছে 1 স্যাটোশি ইকুয়াল টু 0.000001 বিটিসি। এটা হচ্ছে তার স্ট্যান্ডার্ড মেজার। এবার এটার মাধ্যমে আমরা এই সাতোশি যে বলেছি ইউনিটটা, ওই ব্যক্তিটা সাতোশি নাকামোটো, ওনার নাম থেকেই আমরা এই ইউনিটটা তৈরি করতে পেরেছি। সো চলো নেক্সট স্লাইডে আমরা দেখে নিই এখানে কীরকমভাবে এই ব্লকচেন টেকনোলজি, আমি যে কথাগুলো বললাম অ্যালগোরিদম, এটা কিভাবে কাজ করে, যে মাইনিং হচ্ছে, কয়েন জেনারেট হচ্ছে। দেখো এখানে খুব সুপার কম্পিউটার্স, যে কম্পিউটার্সগুলো
ভীষণ প্রোডাক্টিভ এবং যেগুলো ভীষণ এফেক্টিভ, খুব ভালো কাজ করতে পারে, খুব ফাস্ট, সেই ধরনের কম্পিউটার্স এখানে ইউজ হয়। এবং এই ধরনের সেক্টরের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের তো কোনো রোল নেই, বা ব্যাংকিং অর্গানাইজেশন এটাকে কোনো রকম কোনোভাবে কন্ট্রোল করতে পারে না। তাই ব্লকচেন টেকনোলজি এখানে রয়েছে, যেটা ট্র্যাডিশনাল যে পেমেন্ট সিস্টেম, যেভাবে বর্তমানে ব্যাংকস বা ডিফারেন্ট অর্গানাইজেশনস চলে, তার বাইরে গিয়ে একটা ব্লকচেন টেকনোলজি এখানে ইম্পর্টেন্ট কাজ করছে। সেখানে কেমনভাবে কাজ করবে? অনেকগুলো প্রাইভেট কম্পিউটার্স থাকবে, তাদের একটা চেন থাকবে, তারা একটা নেটওয়ার্ক ক্রিয়েট করবে। সেই নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন ট্রানজাকশানসগুলো কনস্ট্যান্টলি সংগঠিত হবে এবং একটা কমপ্লেক্স ক্রিপ্টোগ্রাফিক পাজলসকে সেটা সলভ করার চেষ্টা করবে। আশা করি বোঝাতে পেরেছি। অর্থাৎ অনেকগুলো কম্পিউটারের মাধ্যমে ডেটাটাকে নিয়ে সমস্ত ট্রানজাকশানসগুলোকে এন্ট্রি করে সেটার একটা ক্রিপ্টোগ্রাফিক পাজলকে সলভ করলে সেখান থেকে যে রেজাল্ট আমরা পাবো তাকেই আমরা বলবো মাইনিং। এবং যে টেকনোলজিটা ইউজ করছি সেটাকে আমরা বলবো ব্লকচেন টেকনোলজি। এখানে কিছু স্পেকুলেটার্স আছে যারা বলে যে ক্রিপ্টোকারেন্সিজ actually they are going up in value and have no interest in currencies long term acceptance as a way to move money। অর্থাৎ বুঝতেই পারছো যে ক্রিপ্টোকারেন্সির ভ্যালু দিনের পর দিন বেড়ে যাচ্ছে এবং সেখানে সত্যিই কোনো ইন্টারেস্ট নেই কারেন্সি মার্কেটের ক্ষেত্রে, বিকজ আস্তে আস্তে ক্রিপ্টোকারেন্সি কিন্তু হতে পারে ইন নিয়ার ফিউচার আমাদের নতুন একটা প্ল্যাটফর্ম, যেখানে হয়তো ইনভেস্টমেন্টের একটা জায়গা তৈরি হতে পারে। চলো আমরা দেখে নিই এই বিটকয়েনের প্রাইস রিসেন্টলি কতটা বেড়েছে বা কমেছে। আমরা দেখতে পাচ্ছি যে ডেটাটা নিয়েছি প্রায় 2017 সাল থেকে 2021, এই 5 বছরে বিটকয়েনের ভ্যালু তোমরা দেখতে পাচ্ছ 17-18 মাঝখানে ডিসেম্বর 16-এ $19,497 ছিল তার ভ্যালু, যেটা অলমোস্ট ডাবল, এবং সেটা এখন 21-এ এসে দাঁড়িয়েছে $32,782। তার মানে বিটকয়েনের ভ্যালু দিনের পর দিন বাড়ছে অ্যান্ড ইটস ক্রিয়েটিং আ রেকর্ড হাই। অর্থাৎ সবসময় এটা রেকর্ড ব্রেক করছে এবং নতুন করে তার হাই বা নতুন রেকর্ড তৈরি করছে। তো বিটকয়েন হয়তো বা ফিউচার তার এটাও একটা হতে পারে ট্রেন্ড। চলো নেক্সট স্লাইডে আমরা দেখে নিই যে আরবিআই ক্রিপ্টোকারেন্সিকে কীভাবে রেকগনিশন দিল না দিল না, অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রেও আমরা দেখতে চাইছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কতটা বিটকয়েনকে অ্যাকসেপ্ট করেছে কি করেনি। আরবিআই এর ক্ষেত্রে তোমাদের বলে রাখি, আরবিআই মানি মার্কেটটাকে কন্ট্রোল করে, তোমরা জানো ক্যাপিটাল মার্কেট কন্ট্রোল করে সেবি, কিন্তু এই মানি মার্কেটের ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সির ব্যাপারে আরবিআই এর স্ট্যান্স কিন্তু কোনোভাবেই আমরা দেখতে পাচ্ছি না যে খুব পজিটিভ। আরবিআই সবসময়ই চেয়ে এসছে যে ক্রিপ্টোকারেন্সিকে ইন্ডিয়ান মার্কেটে সেভাবে খুব বেশি অ্যাকসেপ্টেন্স যাতে না পায়, তাই আরবিআই সেটার উপরে ব্যান করার কথাও একবার দুবার নয় বারবার ভেবেছে। উর্জিত প্যাটেল কমিটি আমরা দেখেছি, শক্তিকান্ত দাসের কথাও আমরা দেখেছি, তারা প্রত্যেকেই চেয়েছেন যে পার্লামেন্টারি প্যানেল হোক বা সেন্ট্রাল ব্যাংক হোক, প্রত্যেকের ক্ষেত্রেই ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সলিউশনে আসতে পারেননি। হাউএভার আরবিআই কিন্তু একটা কথা বারবার বলছে বা ভাবছে যে নতুন করে বিটকয়েনকে নিয়ে আরবিআই নিজের থেকে কোনো কয়েন এরকম ইস্যু করতে পারে কিনা তার ব্যাপারে নিয়ার ফিউচার তারা তাদের সিদ্ধান্তটা জানাবে। কিন্তু তার পাশাপাশি এটাও জেনে রাখা ভালো যে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু রিসেন্ট উইন্টার সেশনে 2021-এর ডিসেম্বরে ক্রিপ্টোকারেন্সি বিল বিলটাকে পাস করার কথা ভেবেছিল, কিন্তু সেই বিলটা কোনো কারণে সেন্ট্রাল গভর্নমেন্ট আবারও পাস করেনি। অর্থাৎ ক্রিপ্টোকারেন্সির ওপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং রিজার্ভ ব্যাঙ্ক দুজনের ক্ষেত্রেই তাদের স্ট্যান্স কোনোভাবেই পরিষ্কার নয়। ক্রিপ্টোকারেন্সি নিয়ে তারা পাবলিককে খুব বেশি এনকারেজও করছে না, পাবলিককে তারা বলছেও না যে এটা কেনা যাবে না। অর্থাৎ গভর্নমেন্ট নিউট্রাল স্ট্যান্স, আরবিআই অনেকটা নিউট্রাল স্ট্যান্স রেখেছে। কিন্তু আরবিআই যখন বলেছিল ক্রিপ্টোকারেন্সিকে ব্যান করার কথা, সেই সময় সুপ্রিম কোর্ট বলেছিল যে না, এভাবে কিন্তু হয় না, তাই নালিফাইড হয়ে গেছিল সুপ্রিম কোর্টের কাছে। কিন্তু তারপরেও সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের পরেও আরবিআই বা অন্যান্য ব্যাংক তারা এখনও ক্রিপ্টোকারেন্সিকে অ্যাকসেপ্ট করে না। অর্থাৎ আমাদের কাছে এটুকু ক্লিয়ার যে ক্রিপ্টোকারেন্সি ভারতীয় বাজারে এখনও তার গ্রহণযোগ্যতা
সরকারের ছাড়পত্র, আরবিআই এর পারমিশন কোনোটাই সেভাবে পায়নি, কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে এবং ইন্ডিয়ান মার্কেটে তারপরেও ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন, মাইনিং এসবের সঙ্গেই কিন্তু একটা ভারতীয়দের এবং সারা ওয়ার্ল্ডে তার একটা অ্যাকসেপ্টেন্স রয়েছে। চলো এবার দেখে নেওয়া যাক ডিফারেন্ট বিটকয়েন্স কী কী হয়। বিটকয়েন্স অনেক কিছুই হতে পারে। সেখানে ওয়েবসাইটস থাকে যেখানে তুমি বিটকয়েনের জন্য ডলার পে করতে পারো, যেখানে বিটকয়েন পাবে। সেখানে পেটিএমে যেমন একটা ওয়ালেট থাকে, বিটকয়েনেরও একটা ওয়ালেট আছে, যেটার থ্রুতে সমস্ত অ্যাড্রেস এবং এভরি ডিটেলস সব কিছু সেখানে পুরোপুরি মেনশন করা থাকবে। এছাড়াও কয়েন সুইচ কুবের 2017-তে এটা আবার নতুন করে টপ 5 এক্সচেঞ্জের মধ্যে এসছে ভারতবর্ষে। ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ ফিচার হচ্ছে যে এটা ইউজারদেরকে ট্রেড করতে দিচ্ছে উইথ এ সাম অফ অনলি ₹100। 100 টাকাতে ট্রেডিং কয়েন সুইচ কুবেরের ক্ষেত্রে রয়েছে। এই বিটকয়েন মার্কেটের ইম্পর্টেন্ট এক্সচেঞ্জগুলো যেগুলো রয়েছে, কয়েন ডিসিএক্স, জেপে, ওয়াজির এক্স, এগুলোর নাম আমরা প্রত্যেকেই কম বেশি শুনেছি। তো এই ধরনের বিভিন্ন একটা টেকনোলজি, তার এক্সচেঞ্জ, তার কয়েন্স, তার ওয়ালেট, তার সমস্ত কিছু বিষয়গুলো নিয়ে, তার মাইনিং, তার টেকনোলজি, তার অ্যালগরিদম, তার এনক্রিপশন, তার ডিসেন্ট্রালাইজেশন এবং তার ডিজিটালাইজেশন, এই সমস্ত বিষয় নিয়ে এতক্ষণ যে আলোচনা করলাম সেগুলো সবই হচ্ছে হয়তো আমাদের নিয়ার ফিউচারে ক্রিপ্টোকারেন্সি আমাদের সামনে একটা বিশাল ভবিষ্যৎ। দেখা যাক, হয়তো সেক্ষেত্রে নতুন অনেক কিছু টার্মস আসবে, নতুন কয়েন্স বেরোবে, যেখানে আমরা জানি বিটকয়েনের অল্টারনেটিভ অলরেডি এখন বাজারে চলে এসেছে অল্ট কয়েন্স। এই অল্ট কয়েন্সগুলোর মধ্যে আমরা জানি যে লাইট কয়েন, পেয়ার কয়েন, নেম কয়েন যেগুলো মেনশন করা আছে সেগুলো সবই রয়েছে। এছাড়াও আমরা জানবো যে আরবিআই বলো বা বিভিন্ন গভর্নমেন্ট বলো, ইউএস ফেডারেল বলো, প্রত্যেকেই চাইছে বিটকয়েন মার্কেটটাকে স্টেবিলিটি দেওয়ার জন্য। একটা মার্কেট যদি স্টেবল থাকে তাহলে সেখানে ইনভেস্টমেন্ট করলে হয়তো একটা দেশের পপুলেশনের টাকাটা, যে টাকাটা তারা ইনভেস্ট করছে, এত সহজে ডুবে যাবে না, বিকজ সেটার মধ্যে স্টেবিলিটি রয়েছে। সো স্টেবল কারেন্সি, এই স্টেবিলিটি অ্যান্ড স্টেবল কারেন্সি, এই জায়গাটা এখন বিটকয়েনের একটা ইম্পর্টেন্ট জায়গা, বা ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জায়গা, যেখানে এই ভোলাটিলিটি এবং যেটার মধ্যে একটা স্পেকুলেশন সেটাকে অনেকটা কমানো যাবে এবং যেখানে মার্কেটে একটা স্টেবিলিটি নিয়ে আসা যাবে। সো তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা অ্যাসপেক্ট আমরা ইন ডিটেল ডিসকাস করলাম। সো আজকের মতো এ পর্যন্তই। তোমরা দেখতে থাকো যুবা প্লাস, সাবস্ক্রাইব এবং কমেন্ট এবং লাইক করতে থাকো। সো থ্যাংক ইউ।